ওয়াসি আহমেদের এই উপন্যাসটা 'বরফ কল' এইটা ছাপা হয়েছিল হচ্ছে 2021 সালে। তো তারপরে কিছুদিন আগে আমি পড়লাম, এটা পিডিএফটা অনলাইনে পাওয়া যায়, ওইখান থেকে ডাউনলোড করছে। ওনার আরও কিছু বই-টই পাওয়া যায়। আর উনি তো মানে মোটামুটি পরিচিত, ইন এ সেন্স যে ওইভাবে পপুলার না, কিন্তু উনি তো ধরেন বাংলা একাডেমি পুরস্কার পাইছেন, আরও কিছু পুরস্কার পাইছেন। তো এরকম ভালো রাইটার, এইরকম একটা ওনার পরিচিতি মনে হয় আছে, যদিও ওনার কোনো লেখা এর আগে আমি পড়ি নাই। মানে পড়ার মতো তো মানে অনেক কিছুই তো আসলে মানে গুরুত্বপূর্ণ পড়া হয় নাই, এরকম অনেক কিছু তো আছেই আর কি। তো আমি যেহেতু বাংলাদেশি ফিকশন পড়তে চাইতেছি, তখন দু একজন ওনার সম্পর্কে পজিটিভ নেগেটিভ দুইটাই কথাবার্তাই বলছিলেন। তো যেহেতু ওনার নাম আসছে, আমি ভাবলাম যে একটা উপন্যাস ওনার পড়ে দেখি। তো এই জায়গা থেকে ওনার 'বরফ কল' উপন্যাসটা পড়ছি কিছুদিন আগে। তো বইটা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় যে আমি ৩টা ব্যাপার নিয়ে একটু কথা বলি। মানে এইটা আমার আরও দু একটা আলাপে আসলে এটা ঘুরে ফিরে আসছে, কিন্তু এই জায়গাটাতে আমি আসলে কনসেনট্রেট করতেও চাই। এই ১ নম্বর ব্যাপার হইতেছে ভাষার জায়গাটা আর কি। মানে ২০২১ সালে উনি যে ভাষায় লিখছেন, সেটাকে মানে কি বলবো যে ভালো বাংলা ভাষা বলে আমরা চিনি আর কি। তো এইটা আমার কাছে প্রবলেমেটিক লাগে। এই যেটা ধরেন কমন একটা বাংলা শুদ্ধ প্রমিত ভালো বাংলা ভাষার একটা জায়গা আছে, এইটা আসলে আমার কাছে প্রবলেমেটিক মনে হয়। কারণ হইতেছে যে এইটা আসলে ওই ডিফারেন্সিয়েট করতে পারে না অন্য জায়গাগুলি থেকে। মানে এটা যে বাংলাদেশের একটা ভাষা, সেই জায়গাটাতে আসলে এই ভাষাটা রিচ করে না, বরং এটা একটা অবস্টেকল হিসাবে কাজ করে। এটা আমি নানান জায়গায়ও বলছি, নানান লেখাপত্র আমি এই জায়গাটা নিয়ে বলছি। তো আমার কাছে মনে হয়েছে যে ধরেন এটা ২০০০-এর আগ পর্যন্ত, মানে ধরুন ১৫-২০ বছর আগেও যারা লিখছেন, সেটা এতটা প্রবলেমেটিক না। কারণ হচ্ছে যে ওই সময় ওই জায়গাগুলিকে আমরা ভালোভাবে লোকেট করতে পারি নাই। কিন্তু এখনকার সময়ে এই জিনিসগুলি তো আমরা আসলে খুব স্পষ্টভাবে দেখতে পাই। যেমন ধরেন আসলে ধরেন সাধু ভাষায় তো একসময় লেখার একটা ব্যাপার ছিল। তারপর যখন ওই যে সো কল্ড চলিত ভাষা শুরু হইল, তখন কিন্তু আর কেউ চলিত ভাষাতে ধরেন এই সাহিত্য রচনা মানে সাধু ভাষাতে আর করেন নাই। তার কারণ হইতেছে যে সাধু ভাষা খারাপ তা না, মানে হইতেছে ভাষার একটা প্যাটার্ন কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। মানে ধরুন বঙ্কিমচন্দ্রের ভাষা নিয়ে বলতে গেলে, জগদীশ গুপ্তের গল্পের ভাষা নিয়ে বলতে গেলে আপনি কিন্তু তখন ভাষা নিয়ে এত বেশি কনসার্ন হবেন না। কারণ হইতেছে তখন এক ধরনের একটা ভাষা ওনারা তৈরি করছেন আর কি, ওই ভাষাগুলি ছিল। তারপরে যখন চলিত ভাষার জায়গা আসছে, তখন কিন্তু আর কেউ ওই জায়গাটাতে যায় না। একই রকমভাবে আপনি যেমন ধরুন ইংরেজির ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশ আর হচ্ছে ব্রিটিশ লিটারেচার আর হচ্ছে আমেরিকান লিটারেচার, এই জায়গাগুলি তো আসলে আমেরিকার সাথে কানাডারও কিছুটা তো ডিফারেন্সের জায়গা আছে। ওই ডিফারেন্সিয়েশনগুলিকে আপনি আসলে লোকেট করা যায়। এখন এইটা মানে তাই বলে জিনিসটা খারাপ হয়ে যায় না, কিন্তু কথা হইতেছে সেটা বাংলাদেশি ফিকশন হিসাবে আসলে মানে রিকগনাইজেবল আমার কাছে মনে হয় না। তো ভাষার এই জায়গাটাতে আমার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে। তো ওইটা হইতেছে যে ধরেন ওই আগে মানুষ হচ্ছে যে ধরেন ওই যে কঠিন শব্দ, সাধু ভাষা তো খালি ক্রিয়াপদের ব্যাপার না, অনেক কঠিন শব্দ আসলে ইউজ করতে হইতো। মানে কথা বলা যাইতো না, বাক্য বলা লাগতো, এরকম আসলে গাছ বলা যাইতো না, বৃক্ষ হইতেছে শুদ্ধ বাংলা ছিল, এরকমের কিছু। মানে চলিত আসার পর আমরা বৃক্ষের জায়গায় গাছও বলতে পারতেছি আর কি, সমস্যা হয় না। তারপরে ধরেন অন্য যেসব জায়গা আসছে, মানে এরকম শব্দের প্যাটার্নেরও কিছু জায়গা তৈরি হয়েছে। তো ওয়াসি আহমেদের জায়গাটা হইতেছে এরকম ভাষা দিয়ে আপনি লিখতে পারবেন না তা না, এই ভাষা আসলে সার্টেন পলিটিক্যাল আইডেন্টিটিটাকে রিলিভেন্ট করে তোলে। তো ওই সচেতনতাটা বা ওই কনসাসনেসের জায়গাটা থাকাটা আমি জরুরি মনে করি আর কি, যারা এখনকার সময়ে লিখতেছেন। তো এখন লিখলে সেটা সাহিত্য হবে না সেটা না, কিন্তু আমার মনে হয় যে এটা নেসেসারিলি বাংলাদেশের ফিকশনের জায়গাটাকে ফিকশনের জায়গাতে এটা স্ট্যান্ড করতে পারে না আর কি। মানে শুধুমাত্র ভাষার কারণে না, আরও অনেক
জায়গাগুলি দিয়ে এই জিনিসটা তৈরি হয় বলে আমার ধারণা। তো এটা নিয়ে পরে আবার কখনো বলবো না, কিন্তু এটা একটা ঘটনা আর কি ওয়াসি আহমেদের লেখার। সেকেন্ড জিনিস হইতেছে, আরেকটা জিনিস আমরা মানে উপন্যাসের মধ্যে বলেন, ফিকশনের মধ্যে বলেন, বা যে কোনো আর্ট ম্যাটেরিয়ালের মধ্যে ওইভাবে বলা থাকে না, কিন্তু এটা একভাবে এমবেডেড থাকে, সেটা হচ্ছে একটা ক্লাস আইডেন্টিটি। মানে যে কোনো কিছুই কিন্তু একটা ক্লাস আইডেন্টিটির জায়গা থেকেই তৈরি হয়। যে কোনো আর্ট একটা ক্লাসেরই আর্ট। হ্যাঁ, মানে আমরা এই এখন কথা হয় যে একটা আর্ট যখন আর্ট হয়ে ওঠে তখন সেটা অ্যাক্রস দ্য ক্লাস সেটা ট্রান্সমিট করতে পারে আর কি। যেমন ধরুন ফোক সংগুলি, মানে সো কল্ড ফোক সং আর কি, মানে যে গানগুলি আছে, যেমন রাধারমণের গান, এটা কিন্তু ধরেন কি বলবো যে গরিবেও বা ধরেন আব্দুল করিমের গান আর কি, এটা ধরেন গরিব লোকজনও বুঝতে পারে, মিডল ক্লাসও বুঝতে পারে, বড় লোক মানে যারা অ্যাফ্লুয়েন্ট ওনারও পার্টি সং হিসেবেও এটারে গাইতে পারেন। মানে এরকম একটা ক্লাসের জন্য হইলেও সেটা আসলে ক্লাস ট্রান্সমিট করা যায়, কিন্তু ক্লাসের প্রেজেন্সটা আসলে থাকে। তো সুতরাং কোন ক্লাসের জায়গা থেকে দেখা হইতেছে সেটাও কিন্তু একটা ঘটনা আর কি। যেমন এই জিনিসগুলি, লেখকের আইডেন্টিটিগুলি, ক্লাসের ধারণাটা আসলে মাঝে মধ্যে এটা বাইর হয়ে আসে আর কি। যেমন প্রথমে শুরুতে এটা কানে লাগছিল যে 9 নম্বর পেজে এরকম একটা লাইন আছে, তারপরও বস্তি তো বস্তি। তো এইটা আসলে যারা ধরেন বস্তিতে থাকে সেটা আসলে বস্তির ফিলিংসটা ওইভাবে বুঝতে পারার মানে জায়গাটা হইতেছে কীরকম যে আসে, বরং এটা একটা ক্লাস স্টেটমেন্ট হিসেবে তৈরি হয় আর কি, যে একটা মিডল ক্লাসের জায়গা থেকেই আসলে এই ঘটনাটা দেখা হইতেছে। তো এখন দেখা যাবে না তা না, কিন্তু এখানে যে একটা ক্লাস আইডেন্টিটি আছে সেটাকে যে যত সম্ভব মাইনা নিতে পারে সেটা তত ভালো ঘটনা হইতে পারে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের সাহিত্য গড়পড়তাভাবে যেহেতু একটা কি বলবো যে আগের ছিল, এখন এই জিনিসটা কমে আসছে, যে একটা গরিব লাভার হইতে হবে, তখন তখন হইতেছে যে এক ধরনের দরদের জায়গা থেকে দেখা, মানে ওনারা যে খুব টিজিং ভঙ্গিতে দেখেন তা না, ওনারা গরিবরাও মানুষ এই জায়গা থেকে দেখতে চান আর কি। তো এই দেখাটা আসলে মাঝে মধ্যে প্রবলেমেটিক হয়ে ওঠে আর কি, ক্লাসের একটা জায়গা আছে। আর থার্ড আরেকটা জায়গা হইতেছে যে মানে বাংলা ভাষার ফিকশন আমি যেটাই দেখছি এ পর্যন্ত যাই পড়ছি, সেটা হচ্ছে খুবই বর্ণনা নির্ভর। মানে হইতেছে যে একটা ভালো বর্ণনা দিতে পারছেন মানে খুব ভালো সাহিত্য হয়েছে, খুব ভালো ফিকশন হয়েছে আর কি। মানে এখন ওই যে শুধু কাহিনী যেমন ইজ নট গল্প, শুধু বর্ণনা ইজ নট দ্য সাহিত্য আর কি। এইটাও আমার মনে হয় মাথায় রাখলে ভালো। তো ওয়াসি আহমেদের যে উপন্যাসটা আমি পড়ছি, 3টা ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে পড়ছি। একটা হচ্ছে ভাষার জায়গা, উনি আসলে ভাষার জায়গাতে তেমন কোনো নড়চড় ওনার নাই। উনি একটা যে প্রাতিষ্ঠানিকভাবে যে রকমের একটা বাংলা ভাষা চালু আছে সেটার উপর উনি বিশ্বাস রাখছেন। ক্লাসের জায়গাটা উনি মিডল ক্লাসের যে আইডেন্টিটি সেখান থেকে উনি আসলে খুব বেশি নড়তে চড়তে চান নাই। এবং থার্ড হচ্ছে উনি বর্ণনা নির্ভর যে ফিকশনের প্যাটার্ন আছে সেটার মধ্যে থাকছেন। এই 3টে হচ্ছে আমার ওভারঅল একটা অবজারভেশন। এখন উপন্যাসটা নিয়ে যদি বলি, এটা তো আসলে একটা সেন্সিটিভ ইস্যুকে ডিল করছে আমার ধারণা, যেই কারণে অনেকেরই ভাল লাগার কথা, অ্যাপার্ট ফ্রম ভাষা অ্যান্ড বর্ণনা। ক্লাসের জায়গাটা তো ওইভাবে এমবেডেড, মানে খুব খেয়াল না করলে হয়তো মানে এটাকে ভালো বা খারাপের দিকে বলা যাবে না, কিন্তু ওনার ভাষাটা তো একটা, আমি যেমন একটা প্রবলেমেটিক জায়গা হিসেবে দেখতেছি, অনেকে এটাকে স্ট্রং পয়েন্ট হিসেবে দেখবেন, বর্ণনাটাকে অনেকে স্ট্রং পয়েন্ট হিসেবে দেখবেন। এবং এইগুলির বাইরে যেটা হইতেছে উনি যে ইস্যুটাকে ডিল করছেন সেটা একটা সেন্সিটিভ ইস্যু। তো এইটা একটা মানে আমার ধারণা হয়তো পজিটিভ জিনিস হিসাবে দেখার একটা ব্যাপার আছে। কিন্তু আমি আসলে এভাবে সাবজেক্টের নির্ভর করে দেখাটাও ঝামেলার মনে করি, কারণ হইতেছে যে একটা সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে কথা বলা তো দরকার আছে, কিন্তু ধরেন এইটা তো আসলে এটা বলতে গিয়ে আসলে কোন জায়গাটাকে রিলিফেন্ট করে তোলা হয়েছে, বা এখানে সাহিত্যের আসলে কন্ট্রিবিউশনটা কী,
এই প্রশ্নটা আমার মাথায় আসছে যে ধরেন উনি এই ব্যাপারটা নিয়ে বলতেছেন এইটা নিয়ে যে আসলে গল্প উপন্যাস লেখা হয় না তা না। যেমন শাহীন আখতারের তালাশটাও তো অনেকটা একই রকমের আর কি। বা হইতেছে যে মুক্তিযুদ্ধে যারা রেপড হয়েছিলেন সেই মহিলাদেরকে নিয়ে হইতেছে যে ডকুমেন্টারিও আছে, কথাবার্তাও কিছু আছে। ফিকশনও আমার ধারণা কিছু 4-5টা খুঁজে পাওয়া যাবে হয়তো। কিন্তু এখানে এই জায়গাটাকে নিয়ে উনি কিভাবে ডিল করছেন এবং সেই ডিল করতে গিয়ে উনি আসলে কিছু বা নতুন কোনো ইনসাইট দিতে পারছেন কিনা, মানে নর্থদের যে কোনো ইন্টেলেকচুয়াল সলিউশন ওনাকে দিতে হবে, উনি দেখার জায়গাটাতেই কোনো কিছুতে কন্ট্রিবিউট করতে পারছেন কিনা, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে সেখানে কি আছে। আমি আসলে ওই তো তেমন যে দেখার একটা জায়গা, একটা দরদের জায়গা থেকে দেখা, একটা সিম্পেথাইজড জায়গা থেকে দেখা এবং ওইখানের ইতিহাসটা বর্ণনা করা, এরকম ব্যাপারগুলি পাইছি। একটা যে ট্যাবু ঘটনা ছিল, ট্যাবু ঘটনা এখনও হয়ে আছে, ওইসবের বর্ণনাই আছে। কিন্তু এর বাইরে যে না এটাকে এইভাবে দেখা যাইতেছে, নতুন করে কোনো কিছু চোখে পড়তেছে, সেটা আমার কাছে আসলে খুব একটা আসে নাই। এটা না আসার কারণ হইতেছে যে আসলে পলিটিক্যালি উনি তো আসলে যে প্রবলেমেটিক জায়গাগুলি সেইগুলি আসলে টাচ করতে গিয়ে আমার মনে হয়েছে কেন জানি সইরে আসছেন। মানে একটা উইপেন হইতে পারতো যে হচ্ছে যে এর বিচারের জন্য যেই ক্যারেক্টারটা ছিল সে যে তখন ডকুমেন্টসগুলি ডিল করতেছিল, এইটা যদি আরেকটু ডিপ হইতো তাহলে আমার ধারণা এখানে আরও কিছু জিনিস আমরা পাইতাম। যেমন সে বলতেছিল একটা জায়গায় যে আসলে যারা যুদ্ধবন্দীরা ছিল, যুদ্ধবন্দীরা কিন্তু হচ্ছে সারেন্ডার করছিল হচ্ছে ইন্ডিয়ার কাছে। হ্যাঁ, মানে এখানে যদিও বলা হয় যৌথ বাহিনী, কিন্তু আমি একটা ডকুমেন্টে দেখাইছি এবং আমি বলছিও যে এটা একটা প্রবলেমেটিক জায়গা, পাকিস্তানের সারেন্ডার ডকুমেন্ট, এটা বাংলাদেশের ফেভারে কাজ করে না। ডকুমেন্টটাতে ঝামেলা আছে এবং এই ডকুমেন্টটা বাংলাদেশ সরকারের কাছে নাইও। তো ওই ডকুমেন্টে পাকিস্তানি আর্মিরা কিন্তু সারেন্ডার করছে হচ্ছে ইন্ডিয়ার কাছে এবং ইন্ডিয়াতে ওরা নিয়ে গেছে। হ্যাঁ, এবং ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ইন্ডিয়া যেটা করছে সেটা পাকিস্তানের সাথে একটা নেগোসিয়েশনের টুল হিসেবে কিন্তু এগুলিকে ইউজ করছে। তো সুতরাং বাংলাদেশেই এই আর্মিরা হচ্ছে রেপ করছে এবং তাদেরকে ইন্টারন্যাশনালি যে কোনোভাবে অ্যাকিউজ করা যাবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে, ওই জায়গাগুলি তৈরি করতে পারা যাইতেছিল না। হ্যাঁ, তো এইখানে বরং উনি তো আসলে এই যে ট্রেডিশনাল যে মাইন্ডসেটটা আছে সেটার মধ্যেই কিন্তু উনি আসলে অনেক বেশি এমবেডেড ছিলেন। একটা মানে কোটেশন আমার লিখে রাখছিলাম, এই জন্য মনে আছে। যেমন 80 নাম্বার পেজে ওখানে উনি যে প্রবলেমটার যে একটা বর্ণনা দিচ্ছেন, বর্ণনাটা এরকম যে লাখের কাছাকাছি পাকিস্তানি যুদ্ধবন্দী ভারতীয় বাহিনীর হেফাজতে মহা আরামে দেশ ছেড়েছে, রেখে গেছে ক্যান্সারের বিকট ম্যালিগন্যান্ট ফোড়া। 3 লাখ মেয়ের রক্তমজ্জা শুষে বারবারন্ত ফোড়াটা ফাটছে। মানে উনি কিন্তু এটা একটা ফোড়া হিসাবেই দেখছেন, এটা একটা অসুখ হিসাবেই কিন্তু বর্ণনা করছেন। এটা একটু মুশকিলই, মানে ওই যে ন্যারেটিভটা আছে, ন্যারেটিভের বাইরে উনি যাইতে চাইছেন, কিন্তু যেহেতু অন্য কোনো ন্যারেটিভ ওনার সাজেশনের নাই, তো ঘুরে ফিরে কিন্তু ওই জায়গাতেই ওনাকে ফেরত যেতে হইতেছে। মুশকিল হইতেছে যে উনি আসলে একটা মানে আমার কাছে মনে হয়েছে যে একটা এনজিও ইতিহাস লিখতে চাইছেন, যে এনজিওরা কী কী করছে, কীভাবে করছে, মানে এইখানে এর বাইরে ওনার হিস্ট্রিক্যাল কোনো কন্ট্রিবিউশন, মানে ফিকশন অবশ্যই হিস্ট্রি রাইটিংয়ের ঘটনা হবে না, কিন্তু ফিকশনকে উনি একটা হিস্ট্রির বানানোর একটা প্রজেক্টও হাতে নিছেন। মানে এখানে এসে আমি টের পাইছি যে উনি আসলে কেন বাংলা একাডেমি পুরস্কার পাইছেন আর কি। মানে এইরকম কি বলবো যে সার্ভিস তো আসলে ফিকশন রাইটারদেরকে দিতে হয়। তো উনি যে এটা মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা লিখছেন, যে গ্রামের বর্ণনায় উনি দেখাচ্ছেন, এটা 87 থেকে 92 নাম্বার পেজে এরকম আছে একটা চ্যাপ্টারে, যে হচ্ছে গ্রামের লোকজন 2 দিন আগেই বুঝা যেতেছে যে যুদ্ধ হচ্ছে এবং শেখের ভাষণ ওইখানে চলে গেছে এরকম। হোয়ারেস ঢাকার লোকজন জানতো না, বা যদি জানতোই ঢাকার লোকজন তাহলে কি ঢাকার লোকজন পালাই যাইতো না? কিন্তু 2 দিন আগেই নাকি লোকজন যাই না গেছে, বুঝা গেছে, মানে দুর্গ ঘুরে ফেলতেছে এরকম। এই জায়গাগুলিকে উনি হাইলাইট করছেন যে মুক্তিযুদ্ধ কিভাবে হইল আর কি। তো এইটা তো ভুল ইতিহাস আর কি। ভুল ইতিহাসও না, উনি তো আসলে ইতিহাস লেখার নাই, কিন্তু উনি ফিকশনকে এমনভাবে পোর্ট্রেট করছেন যেন হচ্ছে যে
এই পোর্ট্রেটটাকেই একটা ফিকশনাল টুল হিসেবে হিস্ট্রিক্যাল টুল হিসেবে পরবর্তীতে ইউজ করা যায়, যে ওই উপন্যাসে তো এরকম কথা বলা আছে, ক্যারেক্টাররা এরকম বলতেছে যে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড একটা ডকুমেন্টেশন যেন হইল। যেমন একটা খুব বাজে জিনিসও ওনার আছে, যেমন ধরেন একটা জায়গাতে উনি বলতেছিলেন যে হচ্ছে 75-এর আসার পর হঠাৎ করে ইয়েকে মাইরা ফেলা হইল, শেখ সাহেবকে মাইরা ফেলা হইল, এবং হচ্ছে 76-এ সরকার আইসা হচ্ছে এগুলি সব বন্ধ করে দিল। তো মানে এই যে পুনর্বাসন কেন্দ্রগুলি ছিল আর কি, তো ওই কেন্দ্রগুলি হচ্ছে বন্ধ করে দিচ্ছে। তো হিস্ট্রিটা কি আসলে এরকম ছিল? মানে আমি ডাউটফুল। আমি যেহেতু মানে কি বলবো, হিস্ট্রির প্রিপারেশন নিয়ে ফিকশন পড়ি নাই, কিন্তু ফিকশনে যে হিস্ট্রির বর্ণনাটা আছে এটা প্রবলেমেটিক মনে হয়েছে, যে শেখ মুজিবুর রহমানকে মাইরা ফেলছে এবং তারপরে হচ্ছে পুনর্বাসন কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাচ্ছে। মানে হোয়ারেস যেন হচ্ছে যে ওনারা ইচ্ছা করে এটাকে বন্ধ করে দিচ্ছেন। মানে ঘটনাগুলি আসলে কি ঘটছিল, মানে ঘটনার একটা ট্রু ডিপিকশন দিতে হবে তা না, কিন্তু ঘটনার ফিকশনটাকে উনি এইভাবে যদি পলিটিক্যালি অ্যারেঞ্জ করেন, এটা তো খুবই মানে কি বলবো যে খুবই বাজে একটা ব্যাপার আর কি, খুব ইল ইন্টেনশনের একটা ঘটনা আর কি। তো ইন্টেনশনালগুলো খুব ঝামেলার আর কি। যেমন ধরেন উনি বলতেছিলেন কোনো ডেটা নাই, মানে আসলে ডেটা নাই কেন, মানে নাই হয়ে গেল কেন? মানে আমি এটাও খোঁজার চেষ্টা করছি যে ধরেন পাকিস্তানের আসলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের কতজন সৈন্য মারা গেছিল, সেটার হিস্ট্রি দেখবেন কোথাও নাই, মানে আমি কোথাও পাই নাই আর কি। কেউ যে ধরেন আসলে বাংলাদেশের তো অনেক মানুষ মারা গেছিলো, 30 লাখ লোকের কথা বলা হয়, যে 3 লাখ রেপের কথা বলা হয়েছে, প্রচুর ঘটনা ঘটছে। এখন এটা নাম্বারে নিয়ে আসাটা তো মুশকিলের, কিন্তু পাকিস্তানের কত সৈন্য মারা গেছিল এইটার কিন্তু কোনো ডেটা নাই। মানে মানে এইটার মিনিমাম কোনো জিনিস থাকবে না, মানে ডেটা আপনি হচ্ছে যে এইটাকে আমি বলবো যে যে জিনিসটাকে আসলে ট্যাবু করে ফেলা হয়েছে এখানে, রেপ ভিকটিম যারা ছিলেন ওয়ারের, এটার প্রথম উদ্দেশ্যটাই, প্রথম স্টেপটাই ছিল হচ্ছে যে এটা ডেটা নাই করে দেয়া। মানে এখনও দেখবেন যে বাংলাদেশের যে কোনো জিনিসের আপনি ডেটা পাবেন না, এবং ডেটা পাবেন হচ্ছে ফেক ডেটা পাবেন। তো এই যে ডেটা না থাকাটা এবং ডেটা কালেকশনের কোনো সরকারি বেসরকারি উদ্যোগ না থাকাটা, সেটা একটা পলিটিক্যাল ক্রাইম। মানে ওই এক্সটেন্ট পর্যন্ত আমি বলতে চাই আর কি। তো এইটা উনি এই জায়গাগুলিতে যাইতে গিয়েও কেন জানে নিজের আটকায় ফেলছেন আর কি। ওই যেমন একটা জায়গায় উনি 140-41 নম্বর পেজের দিকে এরকম একটা বলতেছিলেন যে ওয়ার প্রিজনারদের কাস্টোডিয়ান হচ্ছে ইন্ডিয়া, আমরা চাইলেই তো হবে না। মানে বাংলাদেশ কিন্তু আসলে এই 93,000 সৈন্য আত্মসমর্পণ করছে, এরা কিন্তু বাংলাদেশের কখনোই জুডিসডিকশনে ছিল না আর কি। এরা আত্মসমর্পণ করার পরে এরা কই ছিল, ওদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং কিভাবে মুক্তি দেওয়া হইলো, এবং ইন্ডিয়া আসলে কিসের বেসিসে মুক্তি দিল? ওনারা পাকিস্তানের কাছে নিশ্চয়ই কোনো নেগোসিয়েশনে কোনো কিছু পাইছে, কিছু বেনিফিট পাইছে, তো সেখানে বাংলাদেশের কি কোনো সে ছিল? ওনারা তো বাংলাদেশে একটা ওয়ার ক্রাইম করে গেছে। তো এই জায়গাগুলি প্রশ্নগুলি তো ধরেন 71 থেকে তো 75 পর্যন্ত 4-5 বছর ছিল, ওই জায়গাগুলি তো আসে নাই। তো সুতরাং এরপরে 76-এ এসে কী হয়েছে সে তার উপর সব কিছু চাপায় দেওয়ার যে একটা হিস্ট্রি আছে, মানে মানে কি বলবো যে হিস্ট্রি না, একটা হিস্ট্রি প্রজেক্ট আছে, ভুয়া হিস্ট্রি প্রজেক্ট, এই প্রজেক্টের অংশ হিসাবে যেন এই ফিকশনটা কাজ করতেছে। ওইটা খেয়াল করার পরে তো একটু আসলে মানে ভাল লাগাটা একটু মুশকিলই আর কি। এরকম পলিটিক্যালি ধরেন যেন খুব নিরীহ একটা উপন্যাস লিখতেছেন, এইটা তো না আসলে, বরং এর নিরীহ নিরপেক্ষতার ভিতর দিয়ে যেন উনি কিছু হচ্ছে গর্ত হচ্ছে বন্ধ করে রাখতেছেন আর কি, ওই জায়গাগুলিকে যেন আর তুলে আনতে দিতেছেন না, এরকম একটা মুশকিলের জায়গা মনে হয়েছে আর কি। আরেকটা জিনিস হইতেছে যে পলিটিক্যাল জায়গাটার বাইরেও হইতেছে যে এখানে ক্লাসের ব্যাপারটা যেটা বলতেছিলাম, যে এখানে মিডল ক্লাসের যে কনভারসেশন আছে সেটা কিন্তু খুবই স্মুথ, এবং গরিবের মধ্যে আমরা দেখি যে তেমন কোনো আসলে কথাবার্তাই নাই সেই তুলনায়। এইটা একটা আমার আরেকটা জিনিস চোখে পড়ছে আর কি। তো এখন আমি যেটা আসলে বলতে চাইতেছি যে আসলে ফিকশনের কাছে তো কোনো ইন্টেলেকচুয়াল সলিউশন আমরা এক্সপেক্ট করি না, কিন্তু এটা এক্সপেক্ট করি যে এই জিনিসটাকে দেখার একটা নতুন জায়গা
তৈরি করবে, মানে এই জায়গা কোনো জায়গায় আমি পাই নাই। যেমন ধরেন যদি রেপ ভিকটিমদের কথা বলেন, প্রথমেই তো সুভাষ দত্ত সম্ভবত বাংলাদেশের সিনেমাটা বানাইছিলেন অরুণতের অগ্নিসাক্ষী, ওইখানে ওই ঘটনাটা ছিল, এবং ওইখানে উনি একটা সাজেশন রাখছেন শেষ দিকে সিনেমার, কেউ যদি এখনও মনে করে থাকতে পারেন যে আসলে ওনাদেরকে নিতে হবে। এইটা হচ্ছে যে আমাদের মানে আমাদের দায়, এবং মানে এবং এটাতে হচ্ছে যারা রেপ ভিকটিম ছিলেন ওনাদের কোনো তো অবশ্যই কোনো সমস্যা নেই, এবং আমরা অ্যাজ এ সোসাইটি যদি আগায় না আসি তাহলে এটার কোনো সলিউশন হবে না, এবং এটা রাষ্ট্রেরও সমাধান হবে না, এটা সোসাইটির সমাধান দিতে হবে। এরকমের একটা সমাধান সুভাষ দত্ত দিছিলেন। এর বাইরে আপনার আরেকটা খুব ইন্টারেস্টিং মুভি আছে, সেটা হচ্ছে বাঘা বাঙালি নামে। এটা হচ্ছে ওই সময়ের কোনো একজন মন্ত্রীর ভাগ্না এই সিনেমাটা বানাইছিলেন। এইটা হচ্ছে পুরো মাসালাদার মুভি আর কি, মানে ওই সময়ের সোকল যে অশ্লীল সিনেমা বলে, মানে ওইটাকে একটা ধরেন মুক্তিযুদ্ধকে একটা হলিউডি ফিল্ম টিম বানায়া ওইটা বিশাল এক ইয়ে টিয়ে, মানে রেফটাকে যে যে ধরেন আগের সাপ্তাহিক চিত্র বাংলা এসবে দেখা যেত যে রগরগে বর্ণনা থাকতো রেপের, বাঘা বাঙালি হইতেছে যে সেইটার একটা মানে আগের ঘটনা আর কি, যে ওইখানে ওই জিনিসটাকে হচ্ছে আরও করা হয়েছে, রেপের ঘটনাটাকে আরও ভিজুয়ালাইজ করার ভিতর দিয়ে আরও ভিক্টিমাইজ করা হয়েছে আর কি মহিলাদেরকে, এইরকমের একটা ঘটনা ঘটছে। কিন্তু এখানে উপন্যাসটাতে যেটা হইতেছে যে ওই বাংলা উপন্যাসেরও আমি যে একটা জায়গা দেখি, সেটা হচ্ছে যে সব যেন নিয়তির কাছে হচ্ছে বাধা, এবং সমাজের কাছে হচ্ছে যে আপনার অসহায়, এবং এইখানে কোনো ব্যক্তি ক্যারেক্টার কোনো আসলে অ্যাক্টিভ রোল নিতে পারে না। এখানে একজন মাত্র মহিলা যিনি হচ্ছে গোপনে কিছু সাহায্য করছেন, গোপনে কিছু পুনর্বাসনের চেষ্টা করছেন, কিন্তু আমরা অ্যাজ এ সোসাইটি কেন ফেইল্ড হইলাম এখানে, কেন ওই জায়গাটা তৈরি হইল না, এইটার কিন্তু কোনো আসলে ওই যে বীরঙ্গনা দিয়ে যেমন উপাধি দিয়ে যেমন একটা হাস্যকর একটা ব্যাপার হয়েছে, তোমরা সবাই বাঙালি হয়ে যাও বলে যেরকম একটা হাস্যকর ব্যাপার হয়েছে, এই এই রেপ ভিকটিম যারা ছিলেন ওনাদেরকে আসলে কি বলবো যে কিভাবে আমরা দেখব, ওই ন্যারেটিভের জায়গাটা মানে কখনোই তৈরি হইতে পারে নাই আর কি। এইটা হইতেছে যে মুশকিলটা এখন, এইটাই আমার কাছে একটা সেন্ট্রাল ক্রাইসিস মনে হয়েছে আর কি উপন্যাসটার। তো আমি সব মানে এই জিনিসটা উপন্যাসটা নিয়ে যদি মানে কনক্লুডিং কোনো রিমার্কস রাখতে চাই, তাইলে আমার মনে হয়েছে যে প্রথম কথা হইতেছে আমরা বাংলাদেশে যেটাকে এভারেজ ভালো সাহিত্য বলি সেটা আসলে বা যেভাবে রিকগনাইজ করি এই জায়গাটা আসলে ঝামেলার। মানে গ্রেট রাইটিংস তো আসলে খুব কমই হবে, কিন্তু এভারেজ ভালোর যে প্যারামিটারগুলি, যে একটা সুন্দর বর্ণনা থাকবে, একটা হচ্ছে যে আপনার কি বলবো যে ভালো ভাষা লেখা থাকবে, বাক্য গঠন সুন্দর হবে, এইরকম যে প্যাটার্নগুলি আছে এইগুলি প্রবলেমেটিক। মানে আমার কাছে এইটাকে এভারেজ ভালো সাহিত্য কইরা তোলা এবং এটাকে এইভাবে দেখাটা এটা ঝামেলাজনক জিনিস আর কি। এই জিনিসগুলি যতদিন পর্যন্ত এভারেজ ভালো সাহিত্য হয়ে থাকবে ততদিন পর্যন্ত আসলে বাংলা ফিকশন কোনো একটা স্ট্রং জায়গাতে দাঁড়াইতে পারবে বলে আমার মনে হয় না আর কি। ধরেন আমার কাছে অবশ্যই গ্রেট ফিকশন তো সেটা যেটা কোনো লিটারারি ট্রুথকে হচ্ছে সামনে নিয়ে আসতে পারে বা অ্যাটলিস্ট ট্রাই করে। যেমন ধরেন হিস্ট্রিক্যাল ট্রুথ আছে, যে এরকম ধরেন পলিটিক্যাল ট্রুথ আছে, এরকম কিছু লিটারারি ট্রুথের জায়গা আছে। যেমন কাফকা পড়ার পরে আপনি সার্টেন ফিলিংস পাইবেন যেগুলি আসলে পলিটিক্যালি আপনি যতই বলেন, ইন্টেলেকচুয়ালি যতই এক্সপ্লেন করেন, তার বাইরে ওই জায়গাটা তৈরি হইতেছে। একইভাবে ধরেন শহীদুল জহিরের মতো ওই জিনিসটা পাবেন যে উনি এমন একটা কিছু দিতে পারতেছে যেটা আসলে লিটারারি ট্রুথ। তো ওই ট্রুথের জায়গাটাতে আসলে সবাই রিচ করতে পারবেন না, মানে এটা আমার এক্সপেকটেশন না। কিন্তু ধরেন ওই জায়গাগুলিকে একটা ধরেন পলিটিক্যাল পারপাস সার্ভ করাকে একটা এভারেজ ভালো ফিকশন বলা, একটা ভাষার যে একটা কমন জায়গা আছে সেই জায়গাটাতে স্টিক করাটাকে যেটাকে আমরা ভালো বলি, সেই ভালোগুলি অন্তত প্রবলেমেটিক জায়গা, অন্তত ভালো না আর কি, সেটা আমার মনে হয়েছে। তো ওয়াসি আহমেদের হইতেছে যে এই জায়গাগুলি আছে এভারেজ ভালো সাহিত্য হিসাবে রিকগনাইজড, এবং আমার মনে হয় যে এভারেজ ভালো সাহিত্যটা বাংলাদেশের ফিকশনের জন্য অবস্টেকল আর কি।
এইটা হচ্ছে আমার কথা। আর সেকেন্ড একটা জিনিস হইতেছে, যেটা আগেও বলছিলাম, যে ভাষা, ক্লাস, পলিটিক্স এগুলি আসলে ফিকশনের বাইরের ঘটনা না। আমাদের এখানে খুব টেকনিক্যাল জায়গা থেকে দেখা হয় যে ছন্দ মিলল কিনা, ভালো অন্তমিল আছে কিনা, খুব সুন্দরভাবে বলছে কিনা। মানে সুন্দরভাবে বলছে কিনা এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। কিন্তু এইটা আসলে কোন ক্লাস এজেন্ডাটাকে সার্ভ করতেছে, কোন পলিটিক্যাল এজেন্ড প্রোপাগান্ডার পক্ষে যাচ্ছে, এবং কিভাবে এটা ভাষার নড়চড়ের জায়গাগুলিকে আটকাই দিতে চাইতেছে, এই জায়গাগুলিকে আমরা যদি কনসিডার না করি তাইলে মুশকিল আর কি। এইটা হইতেছে যে সেকেন্ড পয়েন্ট। আর থার্ড, যেটা আমি আসলে পুরোর কথাটাতে এটাই বলছি, যে আসলে একটা সাহসী সাবজেক্ট নিয়ে ডিল করাটা অবশ্যই দরকারি জিনিস, কিন্তু সাহিত্যে সাবজেক্টের চাইতে লিটারারি কন্ট্রিবিউশনের জায়গাটা জরুরি। আপনি খুব সাহসী জিনিসগুলি নিয়ে, যেই ইস্যুগুলি নিয়ে কথা হয় না, সেগুলি আমরা উপন্যাসে নিয়ে আসবো না তা না, কিন্তু হইতেছে যে নিয়ে আই না, যদি আমি কোথাও কোনো কন্ট্রিবিউট না করতে পারি, তাইলে সেটা আসলে উপন্যাস হিসেবে তেমন সিগনিফিকেন্ট কিছু হয়ে উঠতে পারে না। তো আমার ধারণা হইতেছে যে ধরেন ওয়াসি আহমেদের এভারেস্ট ভালো সাহিত্য আসলে আরও কিছুদিন মেবি পড়া হবে, কিন্তু পড়াই লাগবে এই জায়গাটাতে আসলে এখনও এটা রিচ করতে পারে নাই আর কি, বা রিচ করতে পারবে কখনো কি না, সেই জায়গাতে আমার একটু সন্দেহ আছে আর কি। তো মানে এরকম ব্যাপার তো হইতেছে যে এটা শুধুমাত্র আমার পার্সোনাল সন্দেহ না, আমি তো কিছু কি বলবো, যে কিছু আমার পার্সপেক্টিভ থেকে, আমার কিছু ভিউ পয়েন্টের জায়গা থেকে আমি জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম আর কি। পুরোটা পারছি তা তো না, কিন্তু ওভারঅল যা মনে হয়েছে সেইগুলি এখানে বইলা রাখা আর কি। তো এই হচ্ছে বরফকল নিয়ে আমার কথা।